যেখানে দেবতা আর মানুষ একসাথে বসবাস করত, যেখানে বিশ্বাসের শক্তি ছিল যে কোনো রাজ্যের থেকেও বড়। সেখান থেকেই শুরু হয়েছে কান্তারা চ্যাপ্টার 1-এর গল্প। এটা কোনো সাধারণ সিনেমা নয়, এটা এক আধ্যাত্মিক যুদ্ধের ইতিহাস, যেখানে প্রকৃতি, বিশ্বাস আর শক্তির সংঘর্ষে গড়ে ওঠে এক রক্ষকের জন্ম। আজকের ভিডিওতে আমরা বুঝবো এই ছবির গভীরে লুকিয়ে থাকা প্রতিটি প্রতীক, দেবতা বর্মের রহস্য, আর কিভাবে কান্তারা 2022-এর আগের গল্পটি এই ছবিতে জীবন্ত হয়ে উঠেছে। তাহলে চলো শুরু করা যাক কান্তারা চ্যাপ্টার 1 মুভির এক্সপ্লেনেশন। এক রহস্যময় জগতে প্রবেশের আগে মনে রেখো, এই গল্প বিশ্বাসের, শক্তির আর আত্মার। মুভির শুরুতে দেখা যায় গভীর রাত, ঘন জঙ্গলের মধ্যে কোনো এক সম্প্রদায় তাদের একটি ধর্মীয় উৎসব পালন করছে। ঠিক তখনই একটি অদৃশ্য শক্তির মায়ায় এক ব্যক্তি হঠাৎ করে বনের মধ্য থেকে গায়েব হয়ে যায়। এর কিছুদিন পর সেই ব্যক্তির ছোট্ট ছেলেটি তার বাবা যেখান থেকে হারিয়ে গিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে। সে চিন্তা করছে এখান থেকে কেন তার বাবা অদৃশ্য হয়ে গেল, এর পিছনে কি কারণ থাকতে পারে। গ্রামের একজন লোক বলে, আদি যুগ থেকেই যখন মানব জাতির অন্যায় অত্যাচার নিজেদের মধ্যেই সীমাহীন আকার ধারণ করে, তখন সৃষ্টিকর্তায় এসব অত্যাচার নিপীড়ন রোধ করার জন্য দৈবিক শক্তিকে পাঠায়। এরপর কাহিনী চলে যায় অনেক অনেক বছর আগে। কদম বনবাসীর উপরে শাসন করত পশ্চিমের লোকজন, আর সেখানে সামান রাজার নির্দেশে সমস্ত কার্যক্রম পরিচালনা করা হতো। সামান রাজা মানুষরূপী এক দানব ছিল। সে তার প্রজাদের উপর নানাভাবে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন করত। বনবাসীর মধ্যে ছোট্ট একটি মেয়ে একদিন মাছ শিকারের সময় পানির মধ্যে পড়ে থাকা একটি সুন্দর পাথর দেখতে পায়। পাথরটি তুলে গ্রামবাসীকে দেখালে তারা বলে, এই পাথরটি নিশ্চয়ই দেবতাদের কোনো আশীর্বাদের পাথর। তাই তারা পাথরটি সেখানেই প্রতিস্থাপন করে। সবাই অনেক ভক্তি শ্রদ্ধা পাথরটিকে প্রণাম জানাতে শুরু করে। এই সময় সেই মানুষরূপী দানব রাজার আগমন ঘটে। সে একে একে তার প্রজাদের মেরে ঝর্ণার পানিতে ভাসিয়ে দিতে থাকে, আর সেই ঝর্ণার পানির সাথে রক্ত মিশিয়ে যেন রক্তবন্যা সৃষ্টি হয়। একদিন রাজা সমুদ্র পাড়ে তার ছেলেকে নিয়ে গোসল করছিল। তখন সে দূরে একটি লোককে দেখতে পায়। সে মাছ ধরছিল। সাথে সাথে সৈন্য বাহিনী পাঠিয়ে লোকটিকে ধরে নিয়ে আসে রাজা এবং তার মৃত্যুর নির্দেশ দেয়। সেই সময় ওই ব্যক্তির পকেট থেকে সেই অমূল্য রত্নটি পড়ে যায়, আর রত্নগুলোর নাম হচ্ছে কানারা। রাজার কাছে সবকিছু থাকলেও এই কানারা সম্পদ নেই, তাই সে এই কানারা সম্পদ কোথায় পেয়েছে সেই স্থানে লোকটিকে নিয়ে যেতে বলে। বেশ খানিকটা গভীর জঙ্গলে যাওয়ার পর তারা সেখানে থামে। চারপাশটা কেমন যেন অদ্ভুত। রাজা তার সাথে করে তার ছোট ছেলে রাজশেখরকেও নিয়ে এসেছিল। রাজা চারপাশের পরিবেশ বুঝতেই সামনে এগিয়ে গিয়ে একটি গাছে মশাল দিয়ে আগুন ধরিয়ে দেয়। হঠাৎ করে চারিদিকের পরিবেশ কেমন যেন পাল্টে যায়। সেখানে থাকা অদ্ভুত এক শক্তি ধীরে ধীরে সেনাবাহিনীকে শেষ করে দেয়। অবশেষে কালো মায়া রাজার পেছনে লাগে। একসময় রাজার মৃত্যু হয়। এই পুরো সৈন্যদল আর রাজার মধ্যে বেঁচে থাকে শুধুমাত্র রাজশেখর, রাজার ছোট ছেলে। ছোট ছেলেটি এইসব ঘটনা দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। একটা পর্যায়ে সে নদীতে পড়ে যায় এবং নদীর স্রোতের সাথে ভাসতে ভাসতে কারবার সম্প্রদায়ের কাছে পৌঁছে যায়। কানাডা সম্প্রদায়ের লোকজন পূজা করলেও তারা ছিল সম্পূর্ণ কালো জাদুতে আসক্ত। তারা রাজশেখরকে তার রাজ্যে সঠিকভাবে পৌঁছে দেয়। সেই থেকে রাজা রাজশেখর আর কানাডা সম্প্রদায়ের মধ্যে এক অন্যরকম বন্ধুত্বের সৃষ্টি হয়। 3 বছর কেটে যায়। তারপরও রাজার মন থেকে এখনো কান্তার সেই ভয়ানক দৃষ্টি মুছে ফেলতে পারেনি। এভাবে দিন কেটে যায়। তবে রাজশেখরের মন থেকে এখনো কান্তারার সেই ভয়ানক দৃষ্টি সে ভুলতে পারেনি। এদিকে কান্তারা সম্প্রদায়ের এলাকায় গুহার মধ্যে অমূল্য রত্নের পাশে হঠাৎ করে একটি ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কে বা কারাই বাচ্চাটিকে সেখানে ফেলে রেখেছে বোঝা যায় না, কিন্তু বাচ্চাটির আশেপাশে অদ্ভুত ভাবে একটি বাঘ ঘুরঘুর করে। এরকম একটি ছোট্ট বাচ্চা দেখে কান্তারা সম্প্রদায়ের লোকজন সেই বাচ্চাটিকে নিজেদের কাছেই রেখে দেয়। বাচ্চাটির নাম দেওয়া হয় ভৈরবা। ওদিকে রাজা রাজশেখরের দ্বিতীয় সন্তান জন্মগ্রহণ করছে। প্রথম সন্তান তার সুস্থ স্বাভাবিক, কিন্তু দ্বিতীয় সন্তানের শরীর পুরো ঠান্ডা হয়ে জমে গিয়েছে, মনে হচ্ছে যেন মৃত সন্তান জন্ম দিয়েছে। এই পরিস্থিতি দেখে কানাডা সম্প্রদায়ের লোক সেই বাচ্চাটিকে তাদের কোলে তুলে নেয় আর তাদের কালো জাদু প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে বাচ্চাটি সুস্থ স্বাভাবিক হয়ে আসে। এটা দেখে রাজার কারবার সম্প্রদায়ের উপর শ্রদ্ধা ও ভক্তি আরো বেড়ে যায়। সময়ের সাথে সাথে বাচ্চারা বড় হয়ে যায়। এদিকে ভৈরবার আশেপাশে দিব্য শক্তি বিদ্যমান হতে থাকে।
কান্তারা সম্প্রদায়ের সকলেই যে সম্পদ চাষাবাদ করত কিংবা পেয়ে যেত তার একাংশ নিজেদের কাছে রেখে দিত, আর অন্য অংশ দেবদেবীদের জন্য, আর আরো একটি অংশ তাদের জঙ্গলের সীমানার শেষাংশে রেখে দিত। তারা মনে করত রাক্ষস এসে এই জঙ্গলের শেষাংশে এই খাদ্য নিয়ে চলে যাবে। রাজা রাজশেখরের ছেলে কুলশেখর আর মেয়ে কনকবতী, তারা এখন অনেকটা বড় হয়েছে। একসময় রাজা তার ছেলেকে সিংহাসনে বসিয়ে রাজার মুকুট পরিয়ে দেয়। তবে দেখা যায় রাজা হবার অধিকার কুলশেখরকে দিলেও তার মধ্যে রাজা হওয়ার কোনো ধরনের কোনো যোগ্যতাই ছিল না। সে বড়দের সম্মান করত না, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করত না, প্রয়োজন ছাড়া মন্ত্রীদের সাথে অতিরিক্ত মেলামেশা। কুলশেখর রাজা হওয়ার পর থেকে সর্বপ্রথম কান্তারা সম্প্রদায়ের অমূল্য সম্পদের খোঁজে বেরিয়ে পড়ে। কুল রাজা মজার ছলে এক এক করে পশুদের শিকার করতে শুরু করে। তবে এখানে একটি অদ্ভুত ব্যাপার কি জানেন, শিকারী পশুদের যখন সৈন্যরা জঙ্গলের মধ্যে আনতে যায় ঠিক সেই মুহূর্তে অদ্ভুতভাবে শিকার করা পশুটি গায়েব হয়ে যায়। শুরু হয়ে যায় জঙ্গলের মধ্যে মৃত্যুর খেলা। রাজার গাড়ি কোনো রকম সেই স্থান থেকে পালাতে সক্ষম হয়, তবে সৈন্যদল এক এক করে মারা যায়। আসলে কান্তারা গ্রামবাসী আর ভৈরবা মিলে রাজার সৈন্যদলের উপর আক্রমণ করেছে। সবাইকে শেষ করে অবশেষে শিকার করা দুটি পশু আর সেই সৈনিক নিয়ে কানারা গ্রামের প্রবেশ করে। রাতের বেলা গ্রামের মধ্যে গ্রাম প্রধান সকলকে নিয়ে আলোচনায় বসেছে। যুগ যুগ ধরে তাদের জঙ্গলে এভাবেই রাজা বাদশারা হামলা করে আসছে, তাই এ ব্যাপারে তাদের আরো সতর্ক হতে হবে। কানাডার সীমান্তবর্তী স্থানে গার্ডের ব্যবস্থাপনা আরো কঠোর করতে হবে, যাতে করে হঠাৎ করে কেউ হামলা করতে না পারে, আর কান্তারা সম্প্রদায় সব সময় প্রস্তুত থাকে। আলোচনা শেষে সবাই যার যার স্থানে চলে যায়, কিন্তু ভৈরবা এসব কোনো কিছুই তার কানে নেয় না। তার মতে এসব রাক্ষসের গল্প সম্পূর্ণ কাল্পনিক। রাজার সৈনিক চিন্নু মরার ভান ধরে পড়ে আছে। ভৈরবা ইচ্ছে করে চিন্নুকে উস্কানোর জন্য বলে, এই আদমরা ব্যক্তিকে কষ্ট দিয়ে কি লাভ, এর থেকে ভালো একে একেবারেই মেরে ফেলি। চিন্নু তখন লাফ দিয়ে উঠে বলে, আমি এখনো জীবিত আছি। ভৈরবা বলে, আচ্ছা আপনাদের রাজ্য এখান থেকে কত দূর, আপনার সাথে আমাকে নিয়ে যাবেন? আমরা শুধু আপনাদের রাজ্য দেখতে যাব। সৈনিক বলে, রাজ্য দেখার পর? ভৈরবা বলে, চলে আসবো। সৈনিক তখন বলে, মহারাজা জানতে পারলে তো আমাকে শেষ করে ফেলবে। ভৈরবা বলে, তাহলে আমরা কোন ভালো মানুষ যে আমরা আপনাকে ছেড়ে দেব? সৈনিকের কাছে আর কোনো উপায় নেই। এই প্রথমবার ভৈরবা তার দলসহ তাদের রাজ্যের বাইরে যাচ্ছে, তাই দেবদেবীর সন্তুষ্টির জন্য কিছু রীতি রেওয়াজ সে পালন করছে। রাজার সীমানা থেকে শুধুমাত্র সৈনিকেরই প্রবেশ হবে, তাই কান্তার সম্প্রদায়ের সকলকে মৃত সৈনিকদের শরীর থেকে পোশাক খুলে নিয়ে নিজেরা পরিধান করে নেয়। শুরু হয়ে যায় রাজার রাজ্যে যাওয়ার জন্য পথ চলা। অনেকটা রাস্তা যাওয়ার পর রাজার সীমান্তবর্তী গেটের সামনে তারা পৌঁছে যায়। সৈনিকদের পোশাক দেখে গেট খুলে দেওয়া হয়। রাজমহলের মধ্যে কুল রাজাকে দেশের দায়িত্বভার দিলেও সে তার জীবনকে ফুলের সুঘ্রাণ দিয়ে ভরিয়ে দিয়েছে। রাজদরবারে জরুরি মিটিং এর সময় পর্যন্ত সে মাতাল হয়ে প্রবেশ করে, যা দেখে দরবারের সবাই চিন্তিত। রাজার যদি এই অবস্থা হয় তাহলে রাজ্যের না জানি কি হাল অবস্থা হবে। প্রসাদের বিভিন্ন বর্ণনা দেওয়ার সময় সৈনিক বলে, এখান থেকে যেও না, রাজকুমারী কনকবতী এসেছে, তার সামনে না পড়লেই ভালো হবে, পড়ে গেলেই ফেসে যাবে। কিন্তু ভৈরবা তো কনকবতীর সাথে দেখা করতেই এসেছে। সে তখন সেই রাস্তা দিয়ে এগিয়ে যেতে শুরু করে। যতই সামনে আগায় বুঝতে পারে এই রাজা তার প্রজাদের উপর খুব নিষ্ঠুর এবং অমানবিক অত্যাচারের নির্দেশ দিয়ে রেখেছে। এক পাশে খাবার দিতে দেখে কান্তার কিছু লোক খাবারের সাইডে চলে যায়। সৈনিক তার পিছু পিছু চলে আসে। আসলে কাকে রেখে কার জন্য সে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। এই সময় কনকবতী নির্মাণকৃত রাজপ্রসাদ থেকে বেরিয়ে আসে। কাজের জন্য পাথর খোদাই করতে গিয়ে পাথরের একটি অংশে ছিটকে গিয়ে মৌমাছির চাকে লেগে যায়, যার জন্য চারিদিকে মৌমাছি ছড়িয়ে পড়ে। সকলেই মোটামুটি ছোটাছুটি শুরু করে। কান্তার সম্প্রদায়ের লোকেরা খড়কুটোর ধোয়ার মাধ্যমে ওই মৌমাছিকে আপাতত শান্ত রাখার চেষ্টায় নিয়োজিত। এত ভিড়ের মধ্যে রাজকুমারী নিচে পড়ে যায়। মৌমাছি তাকে আক্রমণ করতেই যাবে, ঠিক সেই মুহূর্তে ভৈরবা রাজকুমারীকে চাদর দিয়ে ঢেকে দেয়। এই প্রথম তাদের দুজনের দেখা হয়েছে। এ সময় একটা মৌমাছি এসে রাজকুমারীর ঠোঁটের কোনায় বসে। ভৈরবা হাত দিয়ে মৌমাছিটিকে সরিয়ে দেয়। অনেকক্ষণ পর পরিবেশটা শান্ত হয়েছে, তবে চাদর সরিয়ে দেখে আশেপাশের সব মানুষ নিজেদের জীবন নিয়ে পালাচ্ছে। রাজকুমারী জিজ্ঞেস করে, তুমি কি সৈনিক? ভৈরবা কিছুটা রেগে বলে, কেন, সৈনিক ছাড়া সাধারণ মানুষ কি মানুষকে বাঁচাতে পারে না? কান্তারার লোকেরা এসে ভৈরবাকে কোনো মতো সেই স্থান থেকে সরিয়ে নেয়। এরপর তারা সকলেই বাজার
রাজার সাইডে চলে যায়, যেখানে বিভিন্ন জিনিসপত্র কান্তারা সম্প্রদায়ের লোক দেখতে শুরু করে। চিন্নু সাহেব সুযোগ পেয়ে তার প্রেমিকার সাথে প্রেম করতে লেগে যায়, আর এখানেই ঘটে বিপত্তি। একসময় রাজার সৈন্যদলরা বুঝতে পেরে যায় এরা আসলে ছদ্মবেশের সৈনিক। এরা সৈনিক সেজে তাদের রাজ্যে ঢুকে পড়েছে। সাথে সাথেই কয়েকজন আটক হয়ে যায়। এবার ভৈরবা তাদের সাথে লড়াই করতে শুরু করে, এক এক করে সৈনিকদের হারিয়ে দিতে থাকে সে। তবে এরপরও শেষমেশ রাজা সৈনিকদের কাছে পরাস্ত হতে বাধ্য হয়। সকলকে রাজ্যে নিয়ে আসা হয়। আমাদের মাতাল রাজা জিজ্ঞেস করে, তোমার নাম কি আর কোথা থেকে এসেছো? ভৈরবা বলে, আমার নাম ভৈরবা, আমি কান্তারা থেকে এসেছি। কান্তারা নামটা শুনেই রাজা সহ সকলেই আতঙ্কিত হয়ে পড়ে। এরপর আয়না ঘরে রেখে কান্তারা সকলকে ইচ্ছে মতো ধোলাই করতে শুরু করে। রাজা বলে, আমার দাদা গিয়েছিল তোমাদের এলাকায়, কিন্তু তোমরা ধোকা দিয়ে আমার দাদাকে মেরে ফেলেছো। এই বলে রাজাও তাদেরকে উত্তম মধ্যম দিতে শুরু করে। কান্তারা গ্রামবাসীরা রাজাকে উস্কাতে থাকে, এভাবে বেঁধে প্রতিশোধ নেওয়ার মানে কি? সাহস থাকলে হাত খুলে দিয়ে আমাদের মোকাবেলা করো। রাজা রেগে যায়। এই সময় রাজশেখর চলে আসে, বলে, তোমরা আমাদের রাজ্যে প্রবেশ করলে কিভাবে? ভৈরবা বলে, কেন? আপনার রাজ্য কি আকাশে, যেখানে যেতে আমাদের পাখা লাগবে? চিন্নু সৈনিক তখন তার নাম না বলার জন্য দূর থেকে মনে মনে কিছুটা স্বস্তি পায়। রাজা জিজ্ঞেস করে, আমার রাজ্যে প্রবেশ করতে তোমাদের ভয় লাগলো না? ভৈরবা বলে, ভুলে যাবেন না, কোন এক সময় আপনারা আমাদের রাজ্যে প্রবেশ করেছিলেন, কিন্তু আমরা দয়া দেখি আপনাকে ছেড়ে দিয়েছিলাম, কিন্তু সকলকে কিন্তু ছাড়া হয়নি। এখন আপনি কি করে ভাবলেন আপনি আমাদের এখানে আটকে রাখতে পারবেন? রাজা ভৈরবার এরকম সাহস দেখে চুপ হয়ে যায়। খাবার টেবিলে কুল রাজা খুব রাগ দেখাচ্ছে। তার কথা এসব সম্প্রদায়ের লোককে মেরে ফেললেই তো হয়ে যায়। কনকবতী বলে, ওর কথার জোরে বুঝতে পারলে না ওর সম্প্রদায়ের মধ্যে একজন শক্তিশালী ব্যক্তি। অবশ্য তুমি এসব বুঝবে কি করে, তুমি তো শুধুমাত্র নামেই রাজা। রাজা বলে, ওই সম্প্রদায়ের কোনো ক্ষতি করা যাবে না। এসব কথায় রেগে কুল রাজা অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানা করতে শুরু করে। এদিকে কান্তারা সম্প্রদায়কে উচিত শিক্ষা দিতে পিপি নামের এক ব্যক্তি সেই আয়না ঘরের মধ্যে প্রবেশ করে। সে দাপটের সাথে ভেতরে ঢোকে ঠিকই, তবে যখন জানতে পারে এরা কান্তারার লোক, তখন তো পিপির হাওয়া ছুটে গেছে। সে খুব দ্রুত এই স্থান থেকে বেরিয়ে পড়ে। ভৈরবর অনেক শক্তিশালী হওয়ায় সে জেলের দরজা সহ বাইরে বেরিয়ে আসে, যা দেখে পিপি পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। ভৈরবা পিপিকে দেখে আবারও নিজেকে জেলে আবদ্ধ করে ফেলে। এরপর তাদের এক ধরনের পাতা অফার করে, যে পাতায় খুব শক্তিশালী নেশার কাজ করে। তারা সকলেই পাতা গ্রহণ করে। এরপর সবাই ছাদে চলে যায়, যেখান থেকে ভৈরবা পরিষ্কার সেই সাম্রাজ্যকে দেখতে পায়। ভৈরবা একটা জিনিস খেয়াল করে, আর সেটা হলো চাষাবাদ। চাষাবাদ করে চাইলেই সেসব ফসল বেচতে পারবে তারা, আর তারা জীবিকা নির্বাহ করতে পারবে। তাই মাতাল লোকগুলোকে জেলের মধ্যে আটকে রেখে নিজেরা বেরিয়ে আসে তারা। গ্রামে ফিরে ভৈরবা সকলকে বলে তারাও আর 5টা দেশের মতো চাষাবাদ করবে, যাতে করে আর অনাহারে থাকতে না হয়। কিন্তু এই সমাজ চাষাবাদ সম্পর্কে কিছুই জানে না। তারপরও তারা তাদের মতো বুদ্ধি দিয়ে আর দলীয়ভাবে কাজের মাধ্যমে চাষাবাদ শুরু করে। প্রযুক্তির নানা ব্যবহার শুরু করে, যার জন্য নিজেদের কষ্ট অনেকাংশে কমে যায়। চাষাবাদে তারা ধীরে ধীরে লাভবান হতে শুরু করে। ভৈরব সিদ্ধান্ত নেয়, যেহেতু নিজেদের চাহিদা পূরণ হয়েও আমাদের শস্য মজুদ থাকে, সেহেতু ওই সীমান্তের বাইরে যে আমরা অনায়াসে সব জিনিস বিক্রি করতে পারি। সকলে তারা রাজি হয়ে যায়। এরপর তারা বান্দর ঘাড় বাজারে আসে আর তাদের দ্রব্য বেচতে শুরু করে। এই খবরটা সৈনিক রাজকুমারীকে জানিয়ে দেয়। পরক্ষণেই রাজকুমারী ভৈরবাকে তার সাথে দেখা করতে বলে। ভৈরবা মনে করে হয়তোবা রাজকুমারী তার ব্যবসায় বাধা সৃষ্টি করবে। রাজকুমারী জানায় বাজারে বিক্রি করতে গেলেও একটা অনুমতির দরকার হয়, যে অনুমতি পত্রটি রাজকুমারী কান্তার সম্প্রদায়কে নিজের ইচ্ছাই দিয়ে দেবে। ধীরে ধীরে রাজকুমারী ব্যবসায়িক সম্পর্কে নানা কথা ভৈরবার সাথে শেয়ার করতে থাকে। আস্তে আস্তে ভৈরবা ব্যবসায়ীর সকল টেকনিক তার আয়ত্তে নিতে শুরু করে। এরপর তারা অনেকটা কাছাকাছি হয়ে যায়। এই বিষয়টা বুঝতে পেরে ভৈরবা বলে, আমি তোমার কাছে আসলে তোমাকে আমার সাথে যেতে হবে। রাজকুমারী বলে, তোমার সাথে যাওয়ার জন্যই তো আমি তোমার দিকে এগিয়ে এসেছি। ভৈরবা বলে, আলোর জন্য জোনাকির পিছনে ছুটো না, তাহলে রাস্তা হারিয়ে ফেলবে। তো বিজনেসের বিভিন্ন কথাবার্তা সবকিছু শেষ হওয়ার পর কান্তার আদিবাসী তাদের গ্রামে ফিরে আসে। তারা ভাবে এরপরে আবারও তারা চাষাবাদ করে ভালোভাবে ব্যবসা করতে পারবে। একদিন ভৈরবা তার দলবল নিয়ে চাষাবাদের জন্য হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা গভীরে চলে যায়। হঠাৎ করে চারিদিক থেকে যেন অদ্ভুত আওয়াজ আসে। সকলেই ভয় পেয়ে যায়। হঠাৎ করে পেছন থেকে একটা বাঘ চলে এসেছে। সকলেই বাঘকে প্রতিহত করার জন্য এগিয়ে যায়, কিন্তু ভৈরবা বুঝতে
পারে এই বাঘ তাদের কিছু বলতে চায়। বাঘ ভৈরবার চোখের সামনে যায়, দুজনের চোখে চোখ পড়ে, বাঘের চোখ লাল হয়ে যায়, সাথে সাথে ভৈরবার চোখও যেন অদৃশ্য শক্তির অনুভব করে। পেছনে খেয়াল করলে বুঝতে পারবেন বহু বছর আগে কুড়িয়ে পাওয়া সেই পাথরটি যেখানে প্রতিস্থাপন করেছিল এটাই হচ্ছে সেই জায়গা। অর্থাৎ সৃষ্টিকর্তা তাদের কোনো কিছুর ইশারা করছে। সকলে মিলে বাঘের পিছু করতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা ঘন জঙ্গলের ভিতরে চলে যায়। রাত হয়, মশাল নিয়ে এক পথে গেলেই হুট করে মশাল নিভে যাচ্ছে। আচমকা কানে খুব তীব্র আওয়াজ শোনা যাচ্ছে। পিছনে ঘুরেই ভৈরবা দেখতে পায় আশেপাশে কেউ নেই। সে আবারও পেছন পথে চলে আসে, দেখতে পায় তার দলবল তো এখানেই আছে। তারপর আবারও এগিয়ে যেতে শুরু করে। তবে এবারও ভৈরবার সাথে আরো দুজন ব্যক্তির সাথে সেম কাহিনী ঘটে। ভৈরবা বুঝতে পারে এখানে কোনো একটা সমস্যা রয়েছে। ভালো করে চারিদিকে খেয়াল করে, প্রতিটা গাছেই অদ্ভুত কিছু পশু ঝুলন্ত অবস্থায় রয়েছে। ভৈরবা একটা পশুকে টার্গেট করে রশির সাহায্যে সেই পশুটিকে ফেলে দেয়। সাথে সাথে জঙ্গলে থাকা হাজারো পশু নিজে পড়ে যায়। আসলে এটা হচ্ছে কালো জাদুর অধিকারী কারবার সম্প্রদায়ের এলাকা। এতক্ষণে সম্প্রদায়ের প্রধান বুঝতে পেরেছে তার এলাকায় অন্য সম্প্রদায়ের মানুষ প্রবেশ করেছে, তাই সে তার লোকজনদেরকে ইশারা করে আর সম্প্রদায়ের লোকেরা সামনে এগিয়ে যেতে শুরু করে। ভৈরবার লোকেরা ঘন জঙ্গলের মধ্যে মূল্যবান কিছু ঔষধি গাছ, ফল ফুল গাছের বাকল সংগ্রহ করতে শুরু করে। এই সময় দূর থেকে কেউ একজন ভৈরবার এক সঙ্গীকে মেরে ফেলে। ভৈরবা বুঝতে পারে নিশ্চয়ই কোনো বিপদ আছে সামনে। চারিদিকে কারবার লোকেরা ভরে যায়, শুরু হয়ে যায় দুই পক্ষের মারামারি। কামতারার লোকেদের একটা টেকনিক ছিল, বিপদে পড়লে তারা শুধু কণ্ঠস্বরের আওয়াজের মাধ্যমে একে অপরের সাথে কথার ভাষা বুঝে নিত, যার জন্য সকলেই ধীরে ধীরে আড়ালে চলে যায়। শুধুমাত্র ভৈরবা কারবার সম্প্রদায়ের লোকের সাথে লড়াই করতে থাকে। কারবার লোকেরা পেরে ওঠে না, তাই আবারও তারা কালো জাদু বিদ্যা কাজে লাগাতে শুরু করে। যখন ভৈরবা আর তার লোকেরা অসহ্য যন্ত্রণায় ছটফট করে, ঠিক তখনই হাজারো বানর এসে তাদের উপর আক্রমণ করে। এই সুযোগে জাদুকরি ভৈরবা আর তার লোকদেরকে আটকে ফেলে। আর এক বৃদ্ধ বয়স্ক লোক সামনে আসে, ভৈরবাদের ক্ষতি করতে যাবে। তখনই বাঘ মামা এসে হাজির। সে সেই ব্যক্তির ঘাড় কামড়ে তাকে মেরে ফেলে, যা দেখে সকলেই ভয়ে সেখান থেকে পালাতে শুরু করে। এবারের মতো কোনো মতে বাঘের জন্য তারা বেঁচে যায়। গ্রাম প্রধান এসব কাহিনী শুনে তাদের উপর রাগ করতে থাকে। ভৈরবা বলে, আমরা তো ইচ্ছে করে যাইনি সেখানে, আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, আমরা বাঘের পিছু পিছু যাচ্ছিলাম। সকল ঘটনা শুনে গ্রামের মানুষ বুঝতে পারে অতীতের সাথে বর্তমানের কোনো একটা কানেকশন রয়েছে। গ্রাম প্রধান বলে, অতীতে যখন তারা ওই পাথরটি পেয়েছিল তখন সেই পাথরকে গ্রামে প্রতিস্থাপন করেছিল। আসলে সৃষ্টিকর্তার দেয়া যেসব দিব্য শক্তি এই গ্রামের সকলের মধ্যে ছিল, সেসব শক্তিকে কারবার সম্প্রদায় নিজেদের অধীনে নেওয়ার জন্য ছদ্মবেশী কান্তারা গ্রামে ঢুকে পড়ে আর কিছুদিনের জন্য আশ্রয় চায়। গ্রামের মানুষ সহজ সরল মনে তাদের গ্রামে বসবাস করতে দেয়। কারবারের অধিবাসীরা সকলের চোখের আড়ালেই এই গ্রামে কালো জাদুবিদ্যা প্রয়োগ করতে শুরু করে। তবে সময়ের সাথে সাথে তারা সকলেই বুঝতে পারে এই অধিবাসীরা আসলে তাদের ক্ষতি করতে এসেছে। যখন চারিদিকে জাদুকরী অধিবাসীরা সকলকে কবজা করে নেয়, ঠিক সেই মুহূর্তে এই বাঘ মামা এসে তাদের বাঁচিয়ে নেয়। এক পর্যায়ে কান্তারা গ্রামবাসীরা জাদুকরের সকলকে এই গ্রাম থেকে তাড়িয়ে দেয়। কিছুদিন পর ভৈরবা বান্দারগান এলাকাকে কুল রাজার অত্যাচার থেকে মুক্ত করে নিজের অধীনে নিয়ে আসে। একথা শুনে ছোট রাজা প্রচন্ড রেগে যায় আর তার বাবাকেও অনেক কথা শুনিয়ে দেয়। বাবা রাজশেখর বলে, এরপরে কি করব তা আমার বিষয়, তুমি চুপ থাকো, শুধু দেখো আমি কি করি। রাতে খাবারের সময় রাজা তার মন্ত্রী মশাইকে বলে, আমাদের কারবার সম্প্রদায়ের সাথে সমঝোতা করতে হবে। এই মুহূর্তে তার ছেলে এসে নানা ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে। সে সরাসরি বলে দেয় কানারা গ্রামের উপর সে হামলা করবে। বাবা রেগে যায়, তবে পরক্ষণেই নিরুপায় হয়ে বসে পড়ে। আসলে ছেলের খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে, যার জন্য বাবা সম্পূর্ণরূপে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ে। এরপর কুলশেখর কান্তারা সম্প্রদায়কে ধ্বংস করতে বেরিয়ে পড়ে। ঘুমন্ত মানুষের উপর রাজার কর্মীরা অত্যাচার শুরু করে এবং নির্মমভাবে সকলকে হত্যা করতে শুরু করে। ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে সকলকে খুব অমানবিকভাবে সে মেরে ফেলে। জঙ্গলের মধ্যে থেকে কান্নার আর্তনাদ শুনে ভৈরবা বুঝতে পারে গ্রামে কোনো বিপদ ঘটেছে। সে দ্রুত গ্রামে ফিরে আসে। গ্রামে পা রাখার আগে রাজা ছেলের চোখের সামনেই তার মাকে মেরে ফেলে। ছেলেটি এসব কিছু সহ্য করতে পারে না। ছটফট করতে করতে হঠাৎই তার শরীরে যেন দেবতা ভর করে। এক এক করে রাজার সৈন্যকে সে ধূলিসাৎ করতে শুরু করে। রাজা মনে মনে পুরোপুরি ভয় পেয়েছে। গ্রামের সকলেই বুঝতে পারে তাদের দেবতা তাদের রক্ষা করতে ভৈরবার শরীরে ভর করছে। গ্রামের সকলে নানা খাবার সামগ্রী দেবতার সামনে অর্পণ করে, তবে ভৈরবা জানায় এসব খাবারে তার পেট ভরবে না।
তার লাগবে কুলশেখরের বলি। অবশেষে সবাইকে সে হত্যা করে। নিমেষে তার উপর থেকে দেবতার আত্মা সরে যায়। পরদিন ভোরবেলা সকলে মিলে ভৈরবকে গোসল করায়। ভৈরবের শরীরে একটুও শক্তি নেই, কারণ গ্রামের মধ্যে তো মৃত্যুর মিছিল হয়ে গেছে। রাজা রাজশেখরের ঘুম ভেঙেছে পরদিন। উঠে এসে দেখতে পায় তার ছেলে আর এই দুনিয়াতে নেই। কান্ত্রা গ্রাম নতুন করে সাজানো হচ্ছে। তারা তো প্রায় নিঃস্ব হয়ে গেছে, তবে তাদের সাহায্য করতে পার্শ্ববর্তী এলাকা থেকে সকলে এগিয়ে এসেছে। এদিকে রাজদরবারে প্রতিষ্ঠিত করা শিবলিঙ্গ দ্বিখণ্ডিত হয়ে গেছে, যার জন্য সকলেই ভয়ে আছে, কারণ দেবতাই তো তাদের উপরে রাগ করেছে। তাই কনকবতী দ্রুত কান্তার সীমান্তবর্তী স্থানে চলে যায়। গ্রামবাসীরা সকলেই তাকে আটকে দেয়। যদি তাদের সীমানায় পা রাখে কেউ, তাহলে তাদেরকে তীরের আঘাতে মেরে ফেলা হবে। এসব কিছু পাত্তা না দিয়ে কনকবতী সেখানে প্রবেশ করে আর তাদের করা ভুলের জন্য তাদের কাছে ক্ষমা চায়। যেহেতু তাদের শিবলিঙ্গ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, সেহেতু কান্তারা দেবতাকে সেই অধিবাসীদের কাছে চেয়ে বসে, কারণ দেবতা তো সবাইকে রক্ষা করবে। ভৈরবা বলে, আমি রাজি হলেও আমার দেবতা কখনো আপনাদের কাছে যেতে রাজি হবে না। কনক বলে, এ কথা কি তুমি বলছো না তোমার দেবতা বলছে? বিষয়টা খতিয়ে দেখার জন্য রাতে তারা দেবতার আগমনের রীতিনীতি পালন করতে শুরু করে। একসময় দেবতা এক বৃদ্ধ চাচার উপর ভর করে বলে, আমি যেখানেই থাকি না কেন তোমাদের আর ওদের দুই পক্ষের খেয়াল রাখবো, আমাকে ওই স্থানে পাঠিয়ে দাও। তার কথার মানে বুঝতে পেরে পুরো গ্রামবাসীরা মিলে তাদের দেবতার পাথরকে ভৈরবার মাধ্যমে রাজপ্রাসাদে পাঠিয়ে দেয়। পুজোর অনুষ্ঠানের মাধ্যমে দেবতার পাথরকে প্রতিস্থাপন করা হয়। দেবতার অভিষেক শেষে রাজ্যের সকলের সামনে সম্মান জানিয়ে কনক বলে, দেবতার প্রতিস্থাপনে আপনি আমাদের সাথে এত সুন্দরভাবে দৃঢ়তা বজায় রেখেছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ভৈরবা বলে, ভালোবেসে কিছু বললে আমরা কখনো না করি না। রাজা বলে, তাহলে ভালোবেসে একটা কথা বলবো? ভৈরবা বলে, ওই তো যে রাজ্য আমরা দখল করেছি সেই রাজ্য আপনাকে দিয়ে দিব, তাই তো? তবে তার বদলে আমার শর্ত আছে, আপনি যাদের দাসী হিসেবে আটকে রেখেছেন তাদের সকলকে ছেড়ে দিতে হবে। রাজা অবশেষে তার শর্ত মেনে নেয়। ভৈরবা তার সাহসিকতার জন্য অসংখ্য দাসদাসীকে অন্যায় অত্যাচারের হাত থেকে মুক্তি দেয়। রাতের বেলা ভৈরবা দেখতে পায় তার গ্রামে কারবার লোকেরা কালো জাদু ছড়িয়ে দিচ্ছে। এই অদ্ভুত স্বপ্ন দেখে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙলে বাইরে এসে দেখতে পায় গ্রামের সকল বাচ্চারা খুব অসুস্থ হয়ে পড়েছে। সে বুঝে উঠতে পারে না এসব কিভাবে হয়ে গেল। তখন তার মাথায় আসে পূর্বকাল থেকে এখন পর্যন্ত সকলেই ঈশ্বরের মধুমতি নামে একটা শব্দ উচ্চারণ করত। সে কল্পনায় দেখতে শুরু করে রাজশেখরের কন্যা যখন মৃতপ্রায় অবস্থায় জন্ম নিয়েছিল, ঠিক তখন কারবার লোকেরা তাকে কালো জাদুবিদ্যার মাধ্যমে জীবিত করে তুলেছিল। সেই থেকেই কনকবতীর কারবার সম্প্রদায়ের উপর অন্যরকম একটা বিশ্বাস রয়েছে। যতদিন দেব বা দৈব শক্তি কান্তারায় ছিল, ততদিন এই সম্প্রদায়ের কেউ ক্ষতি করতে পারত না, আর দৈব শক্তিও সুরক্ষিত ছিল। ওই দিব্য শক্তিকে নিজেদের কন্ট্রোলে নিয়ে আসতে কারবার সম্প্রদায় রাজশেখর আর কনকবতী মিলে প্রাণ করেছিল। তারা কালো জাদুর মাধ্যমে গ্রামবাসীকে দেবতা হস্তান্তরের বিষয়ে রাজি করিয়ে নেয়। এখন দিব্য শক্তি তাদের হাতে রয়েছে, তাই তারা চাইলেই সাধনার মাধ্যমে বড় ধরনের অনর্থ ঘটাতে পারবে। পুরো ব্যাপারটা ক্লিয়ার হওয়ার পর ভৈরবা সকলকে উদ্দেশ্য করে বলে, আমাদের দেবতাকে ওরা ছলনার মাধ্যমে কেড়ে নিয়েছে। দেবতা ছাড়া আমরা অস্তিত্বহীন। এখন আমাদের সকলকে লড়তে হবে, আমাদের দেবতাকে ফিরিয়ে আনতে হবে। দুই পক্ষের যুদ্ধ শুরু হয়ে গেল। সকলেই জানে ভৈরবা কতটা শক্তিশালী। এই দিনের সম্মুখীন কোনো একদিন হতেই হতো। এটা আগে থেকে চিন্তা করে কনকবতী ইচ্ছাকৃতভাবে কালো জাদু করার জন্য অনেক আগে থেকেই ভৈরবের চুল নিজের কাছে রেখে দিয়েছিল। যুদ্ধের মাঠে ভৈরবা আর তার সৈন্যদলেরা রাজার সমস্ত বাহিনীকে শেষ করে দেয়। এদিকে কালো শক্তির মাধ্যমে রাজশেখরের বাবার আত্মাকে তার শরীরে প্রবেশ করিয়ে আরো দ্বিগুণ শক্তিশালী বানিয়ে দেওয়া হয়। যুদ্ধের ময়দানে দাদা, বাবা, মেয়ে তিনজনেই হাজির হয়ে যায়। কনকবতী এক এক করে সকলকে মারতে শুরু করে, আর রাজা আর ভৈরবা দুজনেই লড়তে শুরু করে। তবে এবার ভৈরবা পেরে ওঠে না। আসলে রাজার কালো জাদুর শক্তির কাছে ভৈরবা খুবই দুর্বল হয়ে পড়ে। তখন সেখানে এক চাচা এসে বলে, যখন তোমাকে কুয়োর মধ্যে আমরা পেয়েছিলাম, কেউ কখনো জানার চেষ্টা করিনি কে তুমি, কোথা থেকে এসেছো। এখন তুমি সেখানে গিয়ে তোমার প্রশ্নের উত্তর খুঁজে নাও, আমি এদিকটা সামলে নিচ্ছি। চাচা তার ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে রাজামশাইকে আটকে রাখে। ভৈরবা ততক্ষণে কুয়ার মধ্যে চলে যায়, সামনে এগিয়ে যেতে শুরু করে। এদিকে কনক চাচার বুকের মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে বলে, কান্তারাকে রক্ষা করতে আর যত মানুষ আসুক না কেন, আমি তাদের সকলকে মেরে ফেলে ওই দেবতা
দেবতার পাথরকে রক্তে ভাসিয়ে দেব। সাথে সাথেই চাচা আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ভৈরবা গুহার মধ্যে অনেকটা দূরে একটা শিবলিঙ্গ দেখতে পায়। ঠিক সেই মুহূর্তে শিবের বাহন নন্দী তার উপরে হামলা করে বসে। ভৈরবা তাকে প্রতিহত করতে চেষ্টা করে, তবে পেরে ওঠে না। একসময় শিবের কাছে থাকা ত্রিশূলটা হাতে নিতেই তার চোখ দুটো লাল হয়ে যায়। সামনে থাকা শিবের বাহন নন্দী তখন মাথা নত করে, তাকে সম্মান জানায়। যুদ্ধের ময়দানে আকাশ থেকে হঠাৎ একটা আগুনের গোলা ছিটকে পড়ে, যেখান থেকে বাঘ আর ভৈরবা বেরিয়ে আসে। এরপর কালো জাদুর প্রধান ব্যক্তিকে মেরে ফেলা হয়। ভৈরবা নিজ হাতে কনক আর তার বাবাকে মেরে ফেলে। অবশেষে তারা তাদের দেবতাকে আবারও গ্রামের প্রতিস্থাপন করতে পেরেছে। আজ গ্রামে পূজার উৎসব, সবাই আনন্দে মেতে উঠেছে। আজ আবারও কুয়োর মধ্যে ভৈরবা অদৃশ্য হয়ে যায়। এরপর সিন চলে আসে বর্তমানে। দেখা যায় ছেলেটি বলে, তাহলে সেই কুয়োটি যদি এই স্থানেই থাকে, এখন কি করে গায়েব হয়ে গেল? আর এখানেই কান্তারা চ্যাপ্টার 1 শেষ হয়ে যায়। যেহেতু এটি চ্যাপ্টার 1 ছিল, তো চ্যাপ্টার 2 এর জন্য আমরা অবশ্যই এক্সপেক্ট করতে পারি এবং চ্যাপ্টার 2 অবশ্যই আসবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আজ তাহলে পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।